এবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির পথে বাংলাদেশ। আমদানি রফতানিতে বাড়বে শুল্কমুক্ত সুবিধা, আসবে বিনিয়োগও। এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ সহজ হওয়ার আশা। তীব্র গ্যাসের সংকটে অর্থনীতির চাপে জনজীবন ও নেতিবাচক প্রভাব। পাম্পের সামনে যানবাহনের লম্বা সারি, দীর্ঘ অপেক্ষার ভোগান্তি। বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। ৩৫ জুলাই অসহযোগ আন্দোলনের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় গোটা দেশ। অস্ত্র হাতে মাঠে নামানো হয় ছাত্রলীগ, আওয়ামী লীগকে। ঘোষণা আসে মার্চ টু ঢাকা কর্মসূচি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। দুপক্ষের সংঘর্ষে আহত অন্তত 10। প্রদর্শনীকে কেন্দ্র করে উত্তেজনা। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইয়ে 15,000-এর বেশি ভুল চিহ্নিত। ইতিহাসের তথ্যগত উপস্থাপনা বিভ্রাট। কাজ চলছে সংশোধনের, জানালো এনসিটিবি। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। 6 মাসের মাথায় দ্বিতীয় বাণিজ্য চুক্তির পথে বাংলাদেশ। জাপানের পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে সই হতে যাচ্ছে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা। এতে আমদানি রফতানিতে শুল্কমুক্ত সুবিধা ছাড়াও থাকছে বিনিয়োগ, প্রযুক্তি সহায়তা সহ বন্দর ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর সুযোগ, যাকে ইতিবাচক হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সমঝোতায় পৌঁছানো গেলে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার পথ মসৃণ হবে। সহকর্মী এস এম আরিফিনের রিপোর্ট। গত কয়েক দশকে দেশের ব্যবসা বিনিয়োগ ও উৎপাদন খাত ব্যাপক বিস্তৃত হলেও পাল্লা দিয়ে বাড়েনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাণিজ্য বিষয়ক চুক্তি। এতে রপ্তানি গন্তব্য দেশগুলোর নীতিমালার বেড়াজালে যেমন ব্যবসা সম্প্রসারণে বাধার মুখে পড়ছেন উদ্যোক্তারা, তেমনি নিরুৎসাহিত হচ্ছে বিদেশি বিনিয়োগও। এমন বাস্তবতায় ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো জাপানের সঙ্গে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি করে বাংলাদেশ। এতে দেশটির বাজারে প্রায় 7,500 বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিপরীতে জাপানও পায় বিশেষ বাণিজ্য সুবিধা। এরই ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপাকে এলডিসি উত্তরণে স্বস্তি হিসেবে দেখছেন উদ্যোক্তারা। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $139 কোটি, যেখানে বাংলাদেশের আমদানির পাল্লাই ভারী। তবে সেপা চুক্তির আওতায় তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, পাট ও পাট পণ্য সহ বিভিন্ন রপ্তানি পণ্যে দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশে বাড়বে কোরিয়ান বিনিয়োগ, অন্তর্ভুক্ত হবে প্রযুক্তি সহায়তা, শুল্কায়ন প্রক্রিয়া সহ বন্দরে পণ্য দ্রুত খালাসের মতো নানা বিষয়। এখন যেই বাজার সুবিধাগুলো আমরা পাচ্ছি তার বাইরে গিয়ে তো আমাকে বাণিজ্য যে নেগোসিয়েশনের জায়গাটা এটা তৈরি করতে হবে। তার জন্য দ্বিপাক্ষিকভাবেই আমাদের আসলে এখন বাণিজ্য চুক্তিগুলোর ব্যাপারে আরো বেশি মনোযোগী হওয়া দরকার। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তিতে দেশীয় স্বার্থ রক্ষায় দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব। ব্যবসায়িক অংশীদারদের যুক্ত করে নিশ্চিত করতে হবে চুক্তির সুফল। সংসদীয় কাঠামোর ভিতরে বা উন্মুক্ত করে আলোচনার ব্যাপারে যেই এখনো ঠিক সুস্পষ্ট কোনো বিধান নাই। শুধু এক ধরনের বাণিজ্য চুক্তির সফলতার ব্যাপারে প্রতিবন্ধকতা হবে না, দ্বিতীয় হলো যে এটার দীর্ঘ মেয়াদে যেন এগুলো সফল হয়, টেকসই হয়, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। নেপালের সঙ্গেও বাণিজ্য চুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তালিকায় আছে প্রধান রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নও। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি। সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। 2 দিনের এই সফরে বাংলাদেশ সৌদি দ্বিপাক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনার কথা রয়েছে। সফরকালে দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য, বিনিয়োগ এবং অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা হওয়ার কথা রয়েছে। সফর শেষে আজ বিকেলে ঢাকা ত্যাগ করবেন ওয়ালিদ আল খেরেজি। সারা দেশে চলছে তীব্র গ্যাস সংকট। বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সামদানি প্রত্যয়, চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস এবং ফেনীতে আছেন সহকর্মী আতিয়া সজল। শুরুতেই যাচ্ছি সামদানির কাছে।
সামদানি, গ্যাস সংকটের শুরু হবার পর থেকে যে ভোগান্তি শুরু হয়েছে সাধারণ যানবাহন সংশ্লিষ্টদের, সেই ভোগান্তি কিন্তু কমছেই না। এই মুহূর্তে আমরা রাজধানীর মগবাজারের একটি পাম্পে রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে যারা এখানে আসছেন সিএনজি নিতে, তারা আসলে পর্যাপ্ত পরিমাণ সিএনজি যেমন পাচ্ছেন না, ঠিক একই সঙ্গে লাইনও কিন্তু দিন দিন বড় হচ্ছে। এর কারণ হচ্ছে যখন এখানে সাধারণ যানবাহন সংশ্লিষ্টরা আসছেন, তারা সারাদিন, অনেকে মধ্যরাত থেকে, অনেকে সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকছেন, কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও তারা যখন তাদের চাহিদা মোতাবেক পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না, সেটি কিন্তু তাদের জন্য বেশ বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর কারণ হচ্ছে এখানে অনেকেই কর্মজীবী মানুষ রয়েছেন যারা তাদের এই যানবাহনটি উপরে ভরসা করে তাদের জীবিকা নির্বাহ করেন। অনেক রাইড শেয়ারিং অ্যাপের চালক রয়েছেন, অনেকে সংশ্লিষ্ট যানবাহন বা বিভিন্ন সংস্থার ড্রাইভার রয়েছেন যারা এখানে আসেন এবং তারা গ্যাস নিচ্ছেন। তবে এই গ্যাস নেওয়ার ক্ষেত্রে যারা পাম্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারাও বেশ বিপাকে রয়েছেন, কারণ এই যানবাহনের দীর্ঘ সারির জন্য সড়কগুলোতে বেশ বড় ভোগান্তির তৈরি হচ্ছে, সড়কগুলোতে যানজট তৈরি হচ্ছে এবং একই সঙ্গে এই দীর্ঘ সময় কখনো বৃষ্টি, কখনো তীব্র রোদে যখন যানবাহন চালকরা দীর্ঘ সময় ধরে এই পাম্পগুলোতে গ্যাসের জন্য অপেক্ষা করেন, সেই সময়টিতে আসলে এখানে অনেক ভোগান্তি তৈরি হয় এবং ভোগান্তির পাশাপাশি অনেকেই মেজাজ হারিয়ে ফেলেন, যার কারণে পাম্পগুলোতে বিশৃঙ্খলার তৈরি হয়। এবং একই সঙ্গে পর্যাপ্ত পরিমাণের সিএনজি সরবরাহ করতে না পারার জন্য যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তারা বেশ বিপাকে পড়ছেন, কারণ তাদের এই সিএনজি ডিসপেন্সারটি পরিচালনা করার জন্য যে পরিমাণ বিদ্যুৎ খরচ প্রয়োজন হয়, সে পরিমাণ বিদ্যুৎ খরচ তারা তুলতে পারছেন না, যার কারণে তারা লোকসান গুনতে হচ্ছে তাদেরকে। তারা বেশ বিপাকে রয়েছেন। তারাও সরকারের কাছে প্রত্যাশা করেন যে এই যে সংকট, এই যে জ্বালানির সংকট এবং এই গ্যাসের সংকটের কারণে যে দুর্ভোগ তৈরি হচ্ছে, সেই দুর্ভোগের যাতে অবসান ঘটে। একই সঙ্গে এখানে আমরা প্রতিদিনের মতোই যে যানবাহনের দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারি দেখতে পাচ্ছি এবং সবচেয়ে বড় যেটি কথা সেটি হচ্ছে যে এই গ্যাস পাম্পটি যখন কিনা আমরা একটু আগেও দেখছিলাম যেখানে প্রেশার বেশ ভালোই ছিল, কিন্তু যত সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই গ্যাস পাম্পগুলোতে যেটি হয় যে এখানে আসলে প্রেশার কমে যেতে থাকে, যার কারণে সময় গড়ানোর পরপর যখন গ্যাস পাম্পের প্রেশার কমে যায়, সেক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ পর অধিকাংশ গ্যাস স্টেশনগুলোকে তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে রাখতে হয়। এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী পার্থ। চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট চলছে এবং গ্যাস সংকটের কিন্তু কোনো সমাধানই হয়নি। আমরা আসলে জানি গত 8 থেকে 10 দিন ধরে চট্টগ্রামে গ্যাস সংকট রয়েছে, তবে গত 3 দিন সেই সংকট কিন্তু একদম তীব্রতর আকার ধারণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যে সিএনজি স্টেশনগুলো আছে, সেই সিএনজি স্টেশনগুলোর সামনেই কিন্তু ভোর থেকে এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সিএনজি চালকরা। এবং এখানে সিএনজি রিফিলিং স্টেশন আসার পর আমরা যে তথ্যটি পেয়েছি তারা আমাদেরকে জানিয়েছে গতকাল রাত 12টায় এখানে গ্যাস এসেছিল, 12টা থেকে সকাল 7টা পর্যন্ত গ্যাস দেওয়া হয়েছে, এরপর আবার কিন্তু গ্যাস চলে গেছে। এবং সেক্ষেত্রে যারা গ্যাস পাননি, আমরা দেখছি যারা সিএনজি চালকরা রয়েছেন তারা দিনব্যাপী 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত এই পেট্রোল পাম্পগুলোর এই সিএনজি যে স্টেশন রয়েছে সেখানে কিন্তু তারা দাঁড়িয়ে থাকছেন গ্যাসের জন্য, কিন্তু সেক্ষেত্রে কোনো সমাধানই কিন্তু হচ্ছে না। এবং তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন 3 থেকে 4 দিন ধরে তাদের এই অবস্থা, তাদের দুর্বিষহ জীবন চলছে। তার কারণ হচ্ছে 10 থেকে 12 ঘন্টা তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এরপর গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। তাদের মালিককে যে গাড়ি না চালানোর কারণে তারা তাদের সেই ইনকামও দিতে পারছেন না। অন্যদিকে আমরা আজকে দেখছি নগরীর যে 5 এলাকা রয়েছে, হ্যামশার লেন, জামাল খান এলাকা, সেই সব জায়গায়ও কিন্তু অন্যান্য দিনের মতো আজকে সকাল থেকেও বাসা বাড়িতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। যারা সাধারণ মানুষজন রয়েছে তারা অনেকে ভোরে উঠে রাত 2টায় কিংবা 3টায় রান্না করছেন, আবার অনেকে বাইরে থেকে বিশেষ করে হোটেল থেকেও কিনে তাদেরকে খেতে হচ্ছে না। আসলে এই গ্যাস সংকটের সমাধান কখন হবে সেটি এখন চট্টগ্রামের নগরবাসী থেকে শুরু করে যারা সিএনজি গাড়ি চালক রয়েছে তাদের এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং চট্টগ্রাম অঞ্চলে স্বাভাবিক সময়ে গ্যাসের যে দৈনিক চাহিদা সেটি রয়েছে 350 মিলিয়ন ঘনফুট, কিন্তু সেটি হয়তো পাওয়া যাচ্ছে 150 থেকে 250 মিলিয়ন ঘনফুট পর্যন্ত। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সিএনজি স্টেশনের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আতিয়ার সজল। আমরা রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের একটি সিএনজি ফিলিং স্টেশনে।
এই যে ফিলিং স্টেশনটি রয়েছে সেখানে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এখানকার কর্মী যারা রয়েছেন তারা অনেকটা অলস সময় পার করছেন, কারণ সঞ্চালন লাইনে গ্যাসের সরবরাহ না থাকায় সারি সারি গাড়ি দীর্ঘ লাইন তৈরি হয়েছে, কিন্তু এখানে যারা চালক তারা এসে দেখছেন কেউ ঘুমিয়ে সময় পার করছে, কেউ বসে সময় পার করছে, গ্যাস পাচ্ছেন না। এখানকার পাম্পের সাথে আমরা যে ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছে গতকাল রাত 12টার পরে কিছুটা প্রেশার আসছিল, পর্যাপ্ত না, আবার ভোর 5টার আগেই সেই গ্যাস ফুরিয়ে যায় এবং যার কারণে যে চাহিদা সেই চাহিদা মোতাবেক কিছুই তারা দিতে পারেনি। দীর্ঘ লাইনের গাড়ির সারিবদ্ধ তৈরি হয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি যেটা বলছেন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই 3টি জেলার একটি কমন লাইন দিয়ে গ্যাস সঞ্চালন করা হয় এবং তাদের যে চাহিদা প্রতিদিন গড়ে প্রায় 30 বিলিয়ন ঘনমিটার ঘনফুট গ্যাস, কিন্তু সেখানে তারা পাচ্ছেন তার অর্ধেকেরও কম, যার কারণে সেই অর্ধেক গ্যাস দিয়েই মোটামুটি তারা চেষ্টা করে যাচ্ছেন। গত শনিবার রাত থেকেই কিন্তু এই গ্যাসের যে সংকট তার চরম আকার ধারণ করে এবং যার কারণে কিন্তু ফেনীতে কিন্তু এরকম 10টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, প্রায় 450 বাণিজ্যিক গ্রাহক রয়েছে এবং 32,000 আবাসিক গ্রাহক রয়েছে। তারা কিন্তু সকলেই ভোগান্তিতে পড়েছেন এবং যারা সঞ্চালন লাইনের মাঝে মধ্যে যখন একটু গ্যাসে কিছুটা প্রেশার থাকে বা সঞ্চালনে যখন লাইনে কিছুটা গ্যাস থাকে, তখন এই সঞ্চালন লাইনের পাশের বা কাছে নিকটবর্তী যে সকল সোর্স সেগুলো কিছুটা সরবরাহ পেলেও কিন্তু যারা দূরবর্তী তারা কিন্তু গ্যাসের সরবরাহ পায় না, যার কারণে আবার অন্যদিকে মরার উপরে খাড়ার গা হয়ে ধরা দিয়েছে অতিরিক্ত লোডশেডিং। যারা ইলেকট্রিক বা বিভিন্ন দিয়ে রান্নাবান্না করতো সেখানেও কিন্তু একটি বিপর্যয় দেখা দিয়েছে। লোডশেডিংয়ের মাত্রা অতিরিক্ত বাড়ায় গ্রাহকরা বা সাধারণ মানুষ একটি চরম ভোগান্তিতে পড়েছেন। তারা চান এই ভোগান্তি যাতে লাঘব হয়, আর এই যে ভোগান্তি কখন গ্যাস আসবে কখন গ্যাস আসবে না এই বিষয়ে কিন্তু বাখরাবাদ কর্তৃপক্ষ সঠিকভাবে কিন্তু মানুষদেরকে জানাচ্ছে না, তাই তারা আর একটু বেশি বিপাকে পড়ছেন। এই ছিল আমার কাছে এখানকার গ্যাস সংকট নিয়ে সবশেষ। ফেনী থেকে আতিয়ার সজল, চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস এবং রাজধানীর মগবাজার থেকে সামদানি প্রত্যয় জানাচ্ছিলেন দেশের গ্যাস সংকটের খবরাখবর। ৩৫ জুলাই সরকার পতনের এক দফা দাবিতে দেশ জুড়ে চলছিল অসহযোগ আন্দোলন, যার বিপরীতে এদিন ঘোষণা দিয়েই অস্ত্র হাতে মাঠে নামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। পুরো দেশ পরিণত হয় এক রণক্ষেত্রে। প্রাণ হারান শতাধিক মানুষ। চলমান আন্দোলনকে জঙ্গি হামলা বলে আখ্যায়িত করে শেখ হাসিনা সরকার, কিন্তু তাতে মোটেও বিচলিত হয়নি অভ্যুত্থানকারীরা, বরং ঘোষণা আসে মার্চ টু ঢাকা কর্মসূচির। কি ঘটেছিল জুলাইয়ের ঘটনাবহুল এই দিনে? বিস্তারিত থাকছে নাজমুস সালিহের প্রতিবেদনে। রক্তাক্ত জুলাইয়ের ৩৫ তারিখ, গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দে রাজধানী ঢাকা পরিণত হয় যুদ্ধনগরীতে। এত রক্ত, এত মৃত্যুর মিছিল স্বাধীন বাংলাদেশ এর আগে দেখেনি। দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র জনতার উপর গুলি ছুটতে দেখা যায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের। আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত আক্রমণে ৪ আগস্ট নিহত হয় শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার। ঘোষিত হয় ৩ দিনের সাধারণ ছুটি। ওই দিন ঘোষণা করা হয় ৬ আগস্ট লং মার্চ টু ঢাকা, আর ৫ তারিখ দেওয়া হয় তুলনামূলক সফট কর্মসূচি। সমন্বয়করা বলছেন, একদিন হাতে সময় থাকায় ৫ আগস্ট বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনা ছিল সরকারের। বিভিন্ন মাধ্যমে পাওয়া এসব তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত পরিবর্তনের আলোচনা শুরু হয় নিজেদের মধ্যে। আসিফ ভাই যখন হচ্ছে যে একদিন ৬ তারিখ দিল, তখন হচ্ছে আমি একটা বাসায় বসে আছি, ওখান থেকে হচ্ছে আমার কাছে দুজন ব্যক্তি আসলো। ব্যক্তি এসে বলতেছে, ভাই আমরা শুনতে পাচ্ছি হচ্ছে কি মানে কি যদি আমরা একটা দিন সময় দিই, সময় দিলে হচ্ছে শেখ হাসিনা সব কিছু গোছাই নেবে। কিন্তু হাসিনার যতগুলো পেটোয়া বাহিনী সবাইকে ঢাকায় আনার সিদ্ধান্ত সে কিন্তু নিয়েছিল। তো ওই ঘোষণা যদি আমরা না দিতাম তাহলে যেটা হতো যে ঢাকা শহর একটি বড় রকমের ম্যাসাকার চালানোর পরিকল্পনা করত শেখ হাসিনা। পরিকল্পনা নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করে সমন্বয়করা। সবার সম্মতিতে সিদ্ধান্ত হয় ৬ আগস্ট নয়, ৫ আগস্ট পালিত হবে চূড়ান্ত কর্মসূচি লং মার্চ টু ঢাকা। আন্দোলনকারী এবং অনেকের পক্ষ থেকে প্রোগ্রাম প্রস্তাব দেওয়া হয়েছিল বিভিন্ন স্টেক হোল্ডার থেকে, যে ৬ তারিখের প্রোগ্রামটাই ৫ তারিখে নিয়ে আসতে হবে।
তখন এটা নিয়ে আমরা অনেকক্ষণ আলাপ আলোচনা করেছি যে এটা চ্যালেঞ্জ হবে কিনা। তখন আমরা এটি আমাদের দলের তৎকালীন চেয়ারম্যানকে জানিয়েছিলাম। তখন উনি আমাদেরকে বলেছেন হ্যাঁ, মহাসচিবের সাথে ওনার কথা হয়েছে, আমাদের পক্ষ থেকে যেন আমরা ওকে বলে ফেলি। 6 তারিখে দেওয়ার প্ল্যান করতেছিল, একদিন গুছায় তারা চিন্তা করতেছিল যে ঘোষণা করবে, কিন্তু আমাদের এখানে বক্তব্য ছিল যে অলরেডি আমরা রাস্তায় নেমে গেছি। তাদের একটা ভয় ছিল, ভাই লোকজন আসবে কিনা, এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা বললাম যে অবশ্যই আমরা একবারে সর্বশক্তি নিয়ে ঝাঁপাই পড়তেছি। তো যেটা ছিল যে হ্যাঁ, তারাও একটু কনফিডেন্স পায়, আচ্ছা ঠিক আছে তাহলে ঘোষণা করা যায়। এভাবে করে 5 তারিখে ঘোষণা করে দেওয়া হয়। 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। ইতিহাসের সেই যুগান্তকারী ঘোষণা দেন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলছেন ফ্যাসিবাদ পতনের চূড়ান্ত টার্নিং পয়েন্ট ছিল সেই দিন। ওই সময় চান্স নেওয়ার আসলে সুযোগ ছিল না, কারণ একবার ফেল করলে স্ট্র্যাটেজিক্যালি পরে আর উঠে দাঁড়ানোর সুযোগ হতো না আর কি। হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলা হতো, এবং ফেল করলে আমাদেরকেও আলটিমেটলি হয়তো হত্যা করে ফেলা হতে পারতো। সেজন্য পরে কর্মসূচিটা আমি পূর্ববর্তী কর্মসূচি ঘোষণা করার 2-3 ঘন্টার মধ্যে আবার চেঞ্জ করে একদিনে গিয়ে নিয়ে আসি। 35 জুলাই সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি না দাঁড়ানোর আহ্বান জানায় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা। পরশু নয়, আগামীকালই লং মার্চ টু ঢাকা। 4 আগস্ট এই একটি মাত্র ঘোষণায় 5 আগস্ট ঢাকার সমস্ত রাজপথ গিয়ে মিশেছিল গণভবনের মোহনায়, যার ফলশ্রুতিতে চূড়ান্তভাবে পতন হয় 17 বছরের ফ্যাসিবাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে সাংস্কৃতিক উৎসব জাগ্রত জুলাই আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু। 2 দিন ব্যাপী আয়োজন নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিন আবির। আমরা যাচ্ছি তার কাছে। আবির, সকাল 9টা বাজে অনুষ্ঠান শুরু হওয়ার কথা হলেও এখনো কিন্তু অনুষ্ঠান শুরু হতে পারেনি। বৈরী আবহাওয়ার কারণে এখনো চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং জাগ্রত জুলাই 2026 কালচারাল ফেস্ট, এবং যার আয়োজক হয়েছে আর আয়োজক আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু, এবং 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখার জন্যই কিন্তু মূলত আজকের এই আয়োজন করা হচ্ছে। এবং আবহাওয়া এবং যেহেতু আজ মঙ্গলবার এবং ক্লাস চলছে, তাই শিক্ষার্থীদের আনাগোনা তেমন একটা দেখা যাচ্ছে না। তবুও ক্লাসের ফাঁকে শিক্ষার্থীরা যারা পারছেন এখানে চলে আসেন। আজকের আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শহীদ আব্দুর রব হলের সামনের খেলার মাঠ রয়েছে, পুরো মাঠ জুড়ে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এবং এর মধ্যে রয়েছে শহীদ ফরহাদ হোসেন এবং হৃদয় তরুয়ার যেই স্মৃতি, এবং আয়নাঘর, প্রতীকী আয়নাঘর, এবং যেই মুহূর্তগুলো জুলাইকে ফুটে তোলানোর জন্য সেই মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। এবং আজকের 9টা থেকে অনুষ্ঠান কিন্তু রাত 9টা পর্যন্ত চলবে, এবং আগামীকালকেও যথারীতি সারাদিন ব্যাপী আয়োজনের মাধ্যমে শেষ হবে আজকের এই জুলাই আয়োজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হচ্ছে জাগ্রত জুলাই আয়োজন। সে আয়োজনের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহিন আবির। অন্য প্রসঙ্গ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা 7টার পর শুরু হওয়া সংঘর্ষ চলে মধ্যরাত পর্যন্ত। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রশিদ জীবন। সোমবার সন্ধ্যা 7টার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। ছাত্রদলের দাবি, প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের ছবি প্রদর্শন করা হয়েছিল। এর প্রতিবাদ করতে গেলে ছাত্রদলের এক সহসভাপতির উপর হামলা হয়। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্বাধীনতা বিরোধী শক্তি যারা ছিল তাদের ছবিগুলো এখানে ছিল, সেটা আমরা সরিয়ে নেওয়ার জন্য কথা বলছিলাম। পরে আমরা যখন করতেছি সেটা আলোচনা শেষ, কিন্তু একটা চেয়ার নিক্ষেপ করেছে এবং করেছে, এবং তখন একটা ছেলে আমাদের আহত হয়। এইটা প্রেক্ষিতে তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ছাত্র শিবিরের দাবি, জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক একটি প্রদর্শনের আয়োজনকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত।
সূত্রপাত। তাদের অভিযোগ, প্রদর্শনীতে থাকা জুডিশিয়াল কিলিং শিরোনামের একটি ফেস্টুন নিয়ে আপত্তি তুলে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালান। প্রক্টরের উপস্থিতিতে হামলা চালালো আমাদের উপর। প্রথমে ইট পাটকেল দিয়ে ছুরি করছে, আমাদের অনেক ভাইয়ের মাথা ফাটছে। জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, তারা এদেরকে রাজাকার আখ্যায়িত করে এক ধরনের এখানে এরা এই ইস্যুটাকে কেন্দ্র করে ওরা হামলা চালাইছে। রাত 11টার পর ঘটনাস্থলে পৌঁছান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী। তিনি জানান, প্রদর্শনীর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নেওয়া হলেও তা ছাত্র শিবিরের নামে নেওয়া হয়নি। পরে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কোনো অশুভ শক্তি এখানে ভেতর ঢুকে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার একটা কিছু হতে পারে, সেই ব্যাপারে দুই সংগঠনেই আমাদের কাছে বলেছেন এবং সেই হিসাবে সবাইকে সচেতন থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। প্রায় 5 ঘন্টা ধরে চলা এ সংঘর্ষের পর বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। প্রাথমিক এবং মাধ্যমিকের পাঠ্য বইয়ে 15,000-এর বেশি ভুল চিহ্নিত করেছে বিশেষজ্ঞ কমিটি। এসব ভুল সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সেই সঙ্গে ইতিহাসের সঠিক তথ্য উপস্থাপনের জন্য বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। নূরে আলমের রিপোর্টে বিস্তারিত। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর শিক্ষাক্রম পরিমার্জনের উদ্যোগ নেয়। এজন্য গত মার্চে বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়। বিশেষজ্ঞ কমিটি এরই মধ্যে 15,000-এর বেশি ভুল চিহ্নিত করেছে। এর মধ্যে ভাষাগত দুর্বলতা, বানান এবং ছবির ভুল রয়েছে। সেই সঙ্গে ইতিহাসের তথ্যগত উপস্থাপনেও রয়েছে বিভ্রাট। এই ভুলগুলো তো আসলে বিষয়ভিত্তিক এবং প্রত্যেকটা জায়গায় এই ভুলগুলো চিহ্নিত করেছে এবং সেটা 3 ভলিউম আকারে এনসিটিবির কাছে পাঠানো হয়েছে এবং প্রত্যেকটা বইয়ের মধ্যে লাল কালি দিয়ে সুন্দর করে বইগুলো কারেকশন করে দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তক পরিমার্জনে মুক্তিযুদ্ধের ইতিহাসে যার যা ভূমিকা সেটি গুরুত্বের সঙ্গে থাকছে। সেই সঙ্গে 24-এর গণঅভ্যুত্থান সহ দেশের গুরুত্বপূর্ণ গণতন্ত্রকামী আন্দোলনও থাকছে পাঠ্য বইয়ে। এনসিটিবি বলছে, ভুল সংশোধন করে পাণ্ডুলিপি চূড়ান্ত করার কাজ চলছে। ভুল বা মান উন্নয়নের যে সাজেশনগুলো এসছে সেগুলোকে আমরা এখানে এনে কম্পিউটারে ইনসার্ট করি। প্রুফ দেখে ভাষাগত, তথ্যগত উপযোগিতা, যৌক্তিকতা এবং নির্ভুল করার স্বার্থে আমরা যতখানি সম্ভব আমাদের চেষ্টা করছি। শিক্ষকরা বলছেন, বাংলা ও ইংরেজি সংস্করণের অনেক বিষয়ের বইয়ে তথ্যগত মিল থাকে না, এগুলো নিয়েও কাজ করতে হবে। এনসিটিবির অনুমোদিত বইগুলো তারা সৃজনশীল পদ্ধতিতে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবেই পড়তে হয়। সেক্ষেত্রে ভুল সংশোধন এবং সর্বশেষ তথ্যটা আমি মনে করি বইতে আসা উচিত। প্রাথমিক পর্যায়ের 36টি এবং মাধ্যমিক পর্যায়ের 97টি বই পরিমার্জনে কাজ করেছেন 320 জন বিশেষজ্ঞ। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে নির্ভুল পাঠ্য বই তৈরি করতে হবে। আর এজন্য পরিমার্জনের সঙ্গে গবেষকদের পাশাপাশি শিক্ষকদেরও সম্পৃক্ত করার আহ্বান শিক্ষা সংশ্লিষ্টদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। রংপুর নগরীতে বাড়ছে চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট অপরাধ। গত 3 মাসে বিভিন্ন অপরাধে 441টি মামলায় গ্রেফতার করা হয়েছে 479 জনকে। নগর জুড়ে অপর্যাপ্ত সিসি ক্যামেরা, সড়কবাতির সুযোগকে কাজে লাগিয়ে বাড়ছে নিত্য নতুন অপরাধ। ফলে উদ্বেগ বাড়ছে নগরবাসীর। তবে এ নিয়ে পুলিশ বলছে, অপরাধ দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে তারা। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। জনসংখ্যা ও নগরায়নের সঙ্গে পাল্লা দিয়ে রংপুরে বেড়েছে চুরি, ছিনতাই, মাদক কারবার সহ নানা অপরাধ। ফলে আতঙ্ক বাড়ছে নগরবাসীর মাঝেও। নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়ে নেই পর্যাপ্ত সিসি ক্যামেরা, এমনকি সড়কবাতি। এ সুযোগে সক্রিয় হয়ে ওঠে অপরাধীরা। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় অপরাধমূলক কর্মকাণ্ড। সিকিউরিটি নাই, রাস্তায় চুরি, ছিনতাই, ডাকাতি সবসময় হইতে থাকে। এক জায়গাতে সিসি ক্যামেরা দেখা যায়, বাইরে সাইড দিয়ে দেখা যায় না। যেসব এলাকায় সিসিটিভি নাই বা প্রশাসনের তৎপরতা নাই, সেসব এলাকায় আমরা বেশি সমস্যায় পড়ি। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, শুধু অভিযান নয়, অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজন প্রযুক্তি নির্ভর নজরদারি। যত তাড়াতাড়ি সম্ভব রংপুর সিটি কর্পোরেশনকে সম্পূর্ণরূপে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, উন্নত প্রযুক্তি ব্যবহার করা, এখানে হলো ডিজিটালাইজড যে সিস্টেমগুলো আছে সেটাকে আরও থানা পর্যন্ত, একেবারে থানা লেভেল পর্যন্ত এবং ওয়ার্ড লেভেল পর্যন্ত এই বিষয়গুলোকে বিস্তীর্ণতা যত লাভ করবে তত বেশি অপরাধী
শনাক্ত করা সম্ভব হবে। তবে রংপুর মেট্রোপলিটন পুলিশ বলছে সীমাবদ্ধতা থাকলেও নগরবাসীর নিরাপত্তায় নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং অপরাধীদের গ্রেপ্তারে ধারাবাহিকভাবে কাজ করছে তারা। 3টা সেক্টরের আন্ডারে 50টা সাব সেক্টর করে 3টা সেক্টর 3 জন ডিসি, পুলিশ সুপার পদমর্যাদার, এসপি পদমর্যাদার 3 জন ডিসি নেতৃত্ব দিয়ে কাজ করতেছেন। পুলিশের তথ্য অনুযায়ী গত 3 মাসে বিভিন্ন অপরাধে 441টি মামলায় গ্রেপ্তার করা হয় 479 জনকে, যারা অধিকাংশই চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট মামলার আসামি। একই সময়ে উদ্ধার করা হয়েছে প্রায় 1,36,00,000 টাকার মাদকদ্রব্য। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বিনায়ক 6 ট্র্যাজেডির এক যুগেও শেষ হয়নি বিচার কাজ। অতিরিক্ত যানবাহনে এই লঞ্চ ডুবির ঘটনায় 49 জন নিহত হন। অর্ধ শতাধিক আরোহী নিখোঁজ। পদ্মায় তলিয়ে যাওয়া লঞ্চটি খোঁজই পাওয়া যায়নি। তাই 4 আগস্টের দিনটি এই অঞ্চলের মানুষের কাছে শোকাবহ। চাঞ্চল্যকর মামলাটি সাক্ষী হাজিরের অভাবে বিচার সম্পন্ন করা যাচ্ছে না। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের মাওয়ার কাছে 2014 সালের 4 আগস্ট পদ্মায় ডুবে যায় অতিরিক্ত যাত্রী ভর্তি ML পিনাক 6। 49 জনের লাশ উদ্ধার হয়। নিখোঁজ রয়ে গেছেন লঞ্চে থাকা আরও 63 জন। আধুনিক সব যন্ত্র ব্যবহার করে পদ্মার তলদেশে চালানো হয় নানা রকম তল্লাশি, কিন্তু চিহ্নিতই করা যায়নি লঞ্চটি। এ নিয়ে লৌহজং থানায় মামলা হয়, তবে 12 বছরেও বিচার কাজ শেষ হয়নি। বাদী BIWT এর পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সাক্ষ্য দিলেও 30 জন সাক্ষীর কেউই সাক্ষ্য দেননি। এর মধ্যে 8 জনই বিভিন্ন সময়ে মামলাটির তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা। এদিকে মারা গেছেন প্রধান আসামি লঞ্চটির মালিক আবু বকর সিদ্দিক কালু। বিগত দিনে যত দুর্ঘটনাই হচ্ছে, অনেক মামলা হয়ে গেছে, কিন্তু এই মামলার কোনো সুরাহা হয় নাই। এই ফিটনেসবিহীন নৌযান যে কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে তাদেরকেও কোনো জবাবদিহিতার আওতায় আনা হয়নি। আমরা মামলার দ্রুত নিষ্পত্তি চাচ্ছি। সাক্ষী হাজির হলেই, সরকারি সচেতন হলেই এই বিচার মিলবে। চার্জশিটভুক্ত আসামি লঞ্চের সুকানি গোলাম নবী এখনো গ্রেপ্তার হননি। আর সুপারভাইজার ইসমাইল খান জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন দীর্ঘদিন ধরে। এদিকে এই লঞ্চডুবির ঘটনায় মেরিন কোর্টের আরেকটি মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। সাক্ষী না আসার কারণে মামলার জাজমেন্টটা বিলম্বিত হচ্ছে। আশা করি সাক্ষীরা আসবো এবং মামলার নিষ্পত্তি হবে, বিচারের মাধ্যমে নিষ্পত্তি হবে। আর কোর্ট ইন্সপেক্টর বলছেন সাক্ষীর পরোয়ানা সংশ্লিষ্ট থানায় যথাসময়ে প্রেরণ করা হয়েছে। সাক্ষীর জন্য সমন বা ওয়ারেন্ট হয়, তখন আমরা এটা সংশ্লিষ্ট থানা যে ঠিকানা মোতাবেক আমরা থানায় পাঠাই এক্সিকিউট করার জন্য। তারা যদি সাক্ষীদেরকে বাড়িতে গিয়ে পায় তাহলে হাজির করে, যদি না পায় সেক্ষেত্রে তারা হাজির করতে পারে না, সময় নেয়। আবার এভাবে হয়তো চলতেছে। আগামী 30 আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য মামলাটির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রংপুর বিভাগের জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র জনবল সংকট। অন্যদিকে দীর্ঘ সময় আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে না ওঠায় কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রোগীদের। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে রেফারেল সিস্টেম ও স্বাস্থ্য বীমা চালুর বিকল্প নেই। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। রংপুর নগরীর ধাপ এলাকা, প্রতিদিন এই নগরীতে হাজার হাজার মানুষ আসেন শুধু স্বাস্থ্যসেবা নিতে। স্থানীয় সরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে সামর্থ্য না থাকলেও বাধ্য হয়েছেন এই নগরীতে আসতে। এমআরআই ওটা নাই, ওর জন্য আমাদের এখানে সুকুমার স্যারকে দেখায় এমআরআই করতে হবে। আমার আব্বু চেষ্টা করেছে, নিউরোলজি কোনো ডাক্তার নাই এরকম ভালো। উপজেলা ও জেলা পর্যায়ে সরকারি হাসপাতাল থাকার পরও কেন চিকিৎসা সেবা নিতে ছুটতে হচ্ছে বিভাগীয় শহরে, সেটি জানতে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই তথ্যটুকুই যথেষ্ট। দীর্ঘ সময় ধরে আবাসিক মেডিকেল অফিসার, সার্জারি, মেডিসিন, অ্যানেস্থেসিয়া এবং অর্থোপেডিক কনসালটেন্টের মতো অনেক গুরুত্বপূর্ণ পদ শূন্য, এমনকি রোগ নির্ণয়ের সুযোগও কম। উপজেলা কাঠামোগুলোতে আসলে তো সেভাবে তখন আইসিইউ সাপোর্ট বা সিসিইউ সাপোর্টের ব্যবস্থা করা হয়নি। সেক্ষেত্রে তো আমরা সেই রোগীগুলো এখানে সেবা দিতে পারি না ওইভাবে। চিকিৎসা সেবা বিভাগের একমাত্র ভরসার জায়গা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালও ধুঁকছে নানা সংকটে। 600 বেডের এই হাসপাতালকে 1000 বেডে উন্নীত করা হলেও প্রতিদিন চিকিৎসা সেবা নেন প্রায় 2500 রোগী। পরবর্তী হসপিটালটি 1000 বেডের হসপিটাল উন্নত হয় এবং তখন হয়তো জায়গা বাড়ে কিছু,
কিন্তু ওই জনবল আর বাড়ানো হয়নি। বিশেষজ্ঞদের মতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রেফারেল সিস্টেম এবং স্বাস্থ্য বীমা চালুর বিকল্প নেই। 30% মানুষের কাছাকাছি মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে চিকিৎসার জন্য। সেই জায়গায় ইন্স্যুরেন্স করতে হবে, যে গরিব মানুষের জন্য গভর্নমেন্ট সাবসিডি দিবে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে বিভাগের 58টি জেলা ও উপজেলা হাসপাতালের 18,889টি পদের মধ্যে 6,116টি পদই শূন্য। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সরকারের খাল পুনর্খনন কাজের সুফল পেতে শুরু করেছে গাইবান্ধাবাসে। জেলার 7টি উপজেলার এক সপ্তাহে এক সময়ের অস্তিত্বহীন 12টি খাল পুনর্খননের বেশিরভাগ অংশের কাজ শেষ হয়, সচল হয়েছে পানি প্রবাহ। এতে সেচ সুবিধা বাড়ার পাশাপাশি খালের পাড়গুলো রূপান্তরিত হয়েছে যাতায়াতের রাস্তা হিসেবে। একই সঙ্গে তৈরি হয়েছে দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র। সোহেল রানার তোলা ছবি দিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। একসময় যা ছিল কেবলই মানচিত্রে, বাস্তবতায় যার কোনো অস্তিত্বই ছিল না। সরকারের বিশেষ উদ্যোগে গাইবান্ধার সেই মৃতপ্রায় খালগুলো এখন প্রাণ ফিরে পেয়েছে। জেলার 7টি উপজেলার এমন হারিয়ে যাওয়া 12টি গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের মাধ্যমে ফিরিয়ে আনা হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। নালাটা খোঁড়ার পর এখানে প্রায় 500 থেকে 700 বিঘা জমি আবাদ হবে। খাল খননের পরে বিলের পানি নিষ্কাশন হওয়ার পরে এখন ওখানে আবাদ হয়, তারপরে কৃষকেরা যাতায়াত সুবিধা হয়েছে। জমিনের এখন আবাদ হবে ভালো, প্রজন্ম আস্থা হলো, নালা হলো, পরিবর্তন হলো, উন্নতি হলো। এদিকে সরকারের বিশেষ এই উদ্যোগের এসব খাল দীর্ঘমেয়াদী করতে সুনির্দিষ্ট পরিকল্পনা করে খনন করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এই খননের কারণে আমরা আশা করতেছি যে এই পানিগুলি আমরা নামার ব্যবস্থা করে দেব এবং এই জমিগুলো 2 ফসলি হবে এবং জমিগুলোর ভ্যালু অনেক বেড়ে যাবে, যার মাধ্যমে আপনার এলাকা জলাবদ্ধতা পাশাপাশি অনেক জমি আপনার আমাদের সেচের কার্যক্রমে আসবে এবং আপনার মাছ বিদ্যুৎ উৎপাদন পাবে, পাশাপাশি ফসল আমাদের ধান উৎপাদনও বৃদ্ধি পাবে। জেলার 7 উপজেলায় 39.5 কিলোমিটার 12টি খাল খননে ব্যয় ধরা হয়েছে প্রায় 15,44,00,000 টাকা। অস্তিত্ববিহীন এসব খালের পুনর্জন্মে গাইবান্ধায় কৃষি, যোগাযোগ ও মৎস্য খাতে আসবে ব্যাপক পরিবর্তন, বদলে যাবে এসব এলাকার অর্থনীতির চিত্র। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি সতর্ক করে বলেন, 5 মাস ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটতে এটি শেষ সুযোগ। কিন্তু ইরান কোনো আলোচনার জন্য অস্বীকার করেছে। একটি চুক্তি করতে ইরানের বিরুদ্ধে ফের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের 5 মাস পর তেহরানের জন্য চুক্তিতে স্বাক্ষর করার এটি শেষ সুযোগ বলে জানান তিনি। ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আলোচনা এই মুহূর্তেও চলছে। বলেন, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ অন্যান্য দেশের অনুরোধে পক্ষগুলো আলোচনা করছে। যদিও ইরানের দাবি কোনো ধরনের আলোচনা হচ্ছে না। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না এবং কোনো বৈঠকের সময়সূচি নির্ধারিত নেই। আগামী দিনগুলোতে বিদেশি প্রতিনিধি দলকে আতিথ্য দেয়া বা বিদেশে আলোচক পাঠানোর কোনো পরিকল্পনা ইরানের নেই বলেও সাফ জানান বাঘাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, তারা একমাত্র ওমানের সঙ্গে আলোচনা করছে। এই আলোচনার বিষয় হল বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ভাগাভাগি করার পরিকল্পনা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় থাকার কথা ইরান অস্বীকার করার পর ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ক্ষুব্ধ পোস্টে তিনি ঘোষণা করেন, একটি চুক্তি অথবা পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত মার্কিন সামরিক অবরোধ অব্যাহত থাকবে। ট্রাম্প ইরানের নেতৃত্বকে অবিশ্বাস্যভাবে কপট বলে অভিহিত করেন এবং দাবি করেন তারাই একটি বৈঠকের জন্য অনুরোধ করেছিল। এর আগে চুক্তির জন্য ট্রাম্প আঞ্চলিক শক্তি ও তেহরানের অনুরোধের কথা উল্লেখ করে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা স্থগিত করেন। শাফিনা সুলতানা, সময় সংবাদ। ইউরোপ আমেরিকায় আরও বিপজ্জনক হয়ে উঠেছে দাবানল। স্যাটেলাইট চিত্রে স্পেন, ফ্রান্স ও ইতালির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। ইউরোপের তীব্র তাপপ্রবাহ থেকে খরা এবং তীব্র শিলাবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার নেদারল্যান্ডসের লিমবার্গ প্রদেশে দাবানল ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা দ্রুত ছড়িয়ে পড়া আগুন নেভানোর জন্য রীতিমতো লড়াই চালিয়ে যান। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
গ্রিসের এথেন্সের উত্তর পশ্চিমে শত শত দমকল কর্মী চতুর্থ দিনের মতো আগুন নেভানোর জন্য লড়াই চালিয়ে যান। প্রবল বাতাসের কারণে দাবানল বাড়িঘর, পাইন বন এবং হাজার হাজার হেক্টর কৃষিজমি ধ্বংস করে দেয়। গ্রাম ও বসতিগুলো থেকে জরুরি ভিত্তিতে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। 400 জনেরও বেশি দমকল কর্মী এবং 21টি বিমান মোতায়েন করা হয় দাবানল নিয়ন্ত্রণে আনতে। ভয়াবহ দাবানলের কারণে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের লে পোর্স শহর থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের সোমবার তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়। দাবানল শুরু হওয়ার পর বোর্দোর প্রধান শহরের কাছে 42,000 হেক্টর জমি পুড়ে যায়। এরপর স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছিল। এই আদেশের 10 দিন পর তাদের বাড়ি ফিরতে বলা হলেও আশঙ্কা করা হচ্ছে কারো কারো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। স্পেনের মধ্যাঞ্চলীয় প্রদেশে একটি দাবানল টানা 6ষ্ঠ দিনের মতো অনিয়ন্ত্রিতভাবে চলছে। 1200 জনেরও বেশি মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। স্পেনের দমকল কর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন। স্পেন সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বিধ্বংসী দাবানলের মুখোমুখি হয়েছে এই মৌসুমে। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের স্পোকেন শহরে দাবানলের হুমকির মুখে প্রায় 60,000 মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এই অঞ্চলের আগুনে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান সহ 600টি ভবন ধ্বংস হয়ে গেছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। দেশজুড়ে ফুটবলের নতুন জোয়ার তুলতে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সমাপনীতে আনার চেষ্টা করছে সরকার। তবে এই বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। 2018 রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন কিলিয়ান এমবাপ্পে। জিতে নিয়েছিলেন সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। 4 বছর পর মরুর বুকে আরও পরিণত, আরও ক্ষিপ্র হয়ে ফেরেন ফরাসি তারকা। লুসেইলের ফাইনালে হ্যাটট্রিক গড়ে শিরোপার দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন দলকে। তবে আর্জেন্টিনার কাছে হৃদয় ভাঙে ফ্রান্সের। শিরোপা না জিতলেও গোল্ডেন বুট ও সিলভার বল হাতে উঠেছিল এমবাপ্পেরই। টানা 3 বিশ্বকাপে দলকে ফাইনালে তুলে ইতিহাসের অংশ হওয়ার অপেক্ষায় ছিলেন। তবে 2026 বিশ্বকাপে ফ্রান্স সেমিফাইনালে হেরে বিদায় নিলেও 10 গোল করে এমবাপ্পে গড়েন ইতিহাস। এবারও গোল্ডেন বুট তারই দখলে। শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে 22 গোল করে সর্বোচ্চ স্কোরারও এখন এমবাপ্পে। কেমন হবে ফুটবল দুনিয়ার এই নক্ষত্র যদি ঢাকায় পা রাখেন? স্বপ্ন নয়, সত্যি। দেশের তরুণ ফুটবলারদের মাঝে ফুটবল নিয়ে উৎসাহ ও উদ্দীপনা তৈরির লক্ষ্যে এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা করছে সরকার। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্টিয়ারিং কমিটির সভা শেষে এমন পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, সরকারের লক্ষ্য সারা দেশে ফুটবলকে আরো জনপ্রিয় করে তোলা এবং তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি করা। সে লক্ষ্যেই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমবাপ্পেকে আনার পরিকল্পনা করা হয়েছে। তবে এখনো এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সভায় প্রতিযোগিতা সফল করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠনের আহ্বান জানানো হয়। কোনো প্রতিষ্ঠান দল গঠনে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল দল গঠনের উপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তৃণমূল থেকে আমরা খেলোয়াড় তৈরি করতে চাই। প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সারা দেশে ছড়িয়ে দেয়া হবে বলেও জানান শাহে আলম। বেশি শিক্ষা প্রতিষ্ঠানকে সুযোগ দিতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে অন্তত 4 থেকে 5টি মাঠে একযোগে খেলার আয়োজন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তাদেরকে যেন জাতীয় পর্যায়ে আমরা স্বীকৃতি দেই। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির পথে বাংলাদেশ। আমদানি রফতানিতে বাড়বে শুল্কমুক্ত সুবিধা। আসবে বিনিয়োগও। এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ সহজ হওয়ার প্রত্যাশা। তীব্র গ্যাসের সংকটে অর্থনীতি চাপে, জনজীবনও নেতিবাচক প্রভাব। পাম্পের সামনে যানবাহনের লম্বা সারি, দীর্ঘ অপেক্ষার ভোগান্তি। বাসা বাড়িতে জ্বলছে না চুলা। এবং 35 জুলাই অসহযোগ আন্দোলনের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় গোটা দেশ। অস্ত্র হাতে মাঠে নামানো হয় ছাত্রলীগ, আওয়ামী লীগকে। ঘোষণা আসে মার্চ টু ঢাকা কর্মসূচি। এই ছিল সময় সংবাদের এখনকার আয়োজন। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।